ডিয়ার স্টুডেন্টস, আমি বাঁধন গোস্বামী বলছি, পড়ছি রংপুর মেডিকেল কলেজে। আজকে আমি 9 এবং 10-এর বায়োলজি বইয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। এই অধ্যায়ের যে প্রথমেই আছে এটিপি। ফার্স্টে আমরা তাই এটিপি নিয়ে আলোচনা করব। এটিপি মিনস এটিপি মিনস হলো অ্যাডিনোসিন, এ ফর অ্যাডিনোসিন, টি ফর ট্রাই অ্যান্ড পি ফর ফসফেট, অর্থাৎ এটিপি মিনস অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন এটিপি কী নিয়ে গঠিত? ATP basically এক অণু অ্যাডিনোসিন, এক অণু রাইবোস অ্যান্ড 3 অণু ফসফেট নিয়ে গঠিত। এখন এই এটিপির আমরা স্ট্রাকচারটা দেখব। আমরা দেখলাম যে এটিপি এক অণু অ্যাডিনোসিন না, এটা হলো অ্যাডিনিন, এক অণু রাইবোস এবং 3 অণু ফসফেট নিয়ে গঠিত। ফার্স্টে আমরা এই যে স্ট্রাকচারটা দেখতেছি, দিস ইজ অ্যাডিনিন, ঠিক আছে। নাও এখন দেখেন এই অ্যাডিনিনে নাইট্রোজেন কয়টায়? 1, 2, 3, 4টা। এই অ্যাডিনিনকে বলা হয় নাইট্রোজেন বেস, বিকজ এই অ্যাডিনিন আমাদের যেটা প্রতিটা বাসাবাড়ির যে ভিত্তি প্রয়োজন, তেমনি এই যে স্ট্রাকচারের ভিত্তিটা হলো এই নাইট্রোজেন। যেহেতু এই স্ট্রাকচার বা গঠনটার ভিত্তি হলো নাইট্রোজেন, সো এই অ্যাডিনিনকে বলা হয় এটা নাইট্রোজেন বেস। এটা একটা কি নাইট্রোজেন বেস। কারণ এই যে অ্যাডিনিনের যে গঠন, এই গঠনটার যে ভিত্তি, এই ভিত্তিটা দিচ্ছে কে? নাইট্রোজেন। যেহেতু অ্যাডিনিনের গঠনের ভিত্তিটা নাইট্রোজেন প্রদান করতেছে, সো এই অ্যাডিনিনকে বলা হয় নাইট্রোজেন বেস। এখন অ্যাডিনিনের পরে আছে কি? অ্যাডিনিনের পরে আছে রাইবোস। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় রাইবোস, ঠিক আছে। এখন একটু খেয়াল করলে দেখতে পারবেন এই রাইবোজে 1, 2, 3, 4, 5টা কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা বলতে পারি রাইবোস কয় কার্বন বিশিষ্ট? রাইবোস 5 কার্বন বিশিষ্ট। এখন এই অ্যাডিনিন প্লাস রাইবোস সম্মিলিতভাবে তৈরি করে অ্যাডিনোসিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনোসিন কি দিয়ে গঠিত? অ্যাডিনোসিন এক অণু অ্যাডিনিন এবং এক অণু রাইবোজের সমন্বয়ে গঠিত। এই যে আমরা তাহলে আমরা এই যে অ্যাডিনোসিন দেখতে পাচ্ছি, এই অ্যাডিনোসিনের সাথে পর্যায়ক্রমিকভাবে 1, 2 বা 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে পর্যায়ক্রমিকভাবে এএমপি, এডিপি এবং এটিপি গঠন করে। এখন আমি আপনাদের এই 3টা গঠনই দেখাবো। ফার্স্টে দেখেন এদিকে, ফার্স্টে এই কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত করে। এখন ফসফেটটা দেখতে কেমন? ফসফেটটা বেসিক্যালি এই টাইপ, ঠিক আছে। এই ফসফেটটাকে যদি আমরা গঠনিক ওয়েতে লিখতে ধরি, তখন আমরা দেখব একটা অক্সিজেন উপরে দেব এবং 2 হাত দিয়ে আরেকটা অক্সিজেন নিচে দেব, এই যে। এখন দেখেন অ্যাডিনোসিনের সাথে একটা যখন ফসফেট যুক্ত হলো, তখন এই স্ট্রাকচারটার নাম হলো এএমপি, অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট। যেহেতু এখানে ফসফেট একটা, সো এখানে কেমিস্ট্রি ভাষায় একটাকে বলা হয় মনো। সো যেহেতু এখানে ফসফেট কয়টা? একটা, সো আমরা এই স্ট্রাকচারটার নাম কি দিতে পারি? এএমপি, অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট। যেহেতু ফসফেট সংখ্যা একটা, সো এখানে অ্যাডিনোসিন মনোফসফেট আমরা লিখতে পারি। দেন এখানে একটার জায়গায় আমরা 2টা ফসফেট যখন দেব, কেমিস্ট্রি ভাষায় যখন এই যে 2টা ফসফেট একসাথে লিখবো, তখন এটাকে বলে ডাইফসফেট। সো
তখন এই পুরো স্ট্রাকচারটার নাম হবে অ্যাডিনোসিন কয়টা ফসফেট, দুইটা ফসফেট যেহেতু, সো অ্যাডিনোসিন ডাইফসফেট। সো এখানে জাস্ট এম এর জায়গায় আমরা ডি লিখে দেবো। তাহলে এই যে এই পুরো গঠনটা কি, এই পুরো গঠনটা হলো এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। নাও এখন আমরা দেখব অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট করতে গেলে আমার কি করতে হবে, জাস্ট এখানে আরেকটা ফসফেট যুক্ত করে দেবো। এখানে যদি আরেকটা ফসফেট যুক্ত করে দিই তাহলে এই পুরো গঠনটা হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা যেটাকে আমরা বলি এটিপি। আরেকটা ফসফেট যুক্ত করে দিলাম, গঠন হয়ে গেল এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন কথা হলো, এই যে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ফসফেট যুক্ত করলাম, এই ফসফেটগুলো কি এমনি এমনি যুক্ত হলো? কখনোই না। এই ফসফেটগুলো যুক্ত হওয়ার জন্য এখানে নির্দিষ্ট পরিমাণ শক্তির অ্যাডজাস্ট করতে হচ্ছে বা শক্তি ইনপুট দিতে হচ্ছে। এই শক্তির ইনপুট যদি আমরা না দিই তাহলে কখনোই একটা করে ফসফেট যুক্ত হবে না। এখন কথা হলো এখানে কি পরিমাণ শক্তি দিতে হচ্ছে, প্রশ্নটা তো আছে না, এখানে কি পরিমাণ শক্তি দিতে হচ্ছে। এখানে বেসিক্যালি 7.3 কিলো ক্যালোরি শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এখানে প্রতিটা ফসফেট যুক্ত করার জন্য আমাকে 7.3 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি এখানে দিতে হচ্ছে। এই পরিমাণ শক্তি দেওয়ার এখানে ইনপুট করার মাধ্যমে আমরা একটা করে ফসফেট এই পুরা স্ট্রাকচারের সাথে যুক্ত করতে পারছি। এখন আমরা মোটামুটি এটিপির গঠন সম্পর্কে জেনে গেছি। এখন কথা হলো এটিপিটা আমাদের প্রয়োজন কেন, কারণ প্রতিটা জিনিসেরও তার প্রয়োজন অপ্রয়োজন আছে, ঠিক আছে না। এখন এটিপিটা আমাদের প্রয়োজন কেন, বেসিক্যালি আমাদের যে জীব, প্রতিটা জীবের যে শক্তির যে ঘর বা যে প্রতিটা জীবের যে শক্তি প্রয়োজন হয়, এই শক্তিটা প্রতিটা জীবের ক্ষেত্রে এই শক্তিটা প্রদান করে হলো এটিপি। এখন কিভাবে, বেসিক্যালি আমরা দেখতেছি এটিপি, এই যেটা পুরো একটা এটিপি গঠন, এই এটিপি গঠন করার সময় আমরা প্রতিটা ফসফেট যুক্ত করার সময় 7.3 কিলো ক্যালোরি এখানে ইনপুট দিলাম। ঠিক যখন এই এটিপিটা আবার ভাঙ্গা হবে, অর্থাৎ এটিপি থেকে একটা করে ফসফেট আউট করব, তখন ঠিক এই 7.3 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি আমাদের আউটপুট হিসেবে বের হয়ে আসবে। এই শক্তিটাই বেসিক্যালি জীব তার বিভিন্ন জৈব রাসায়নিক প্রয়োজনে ইউজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি কি, এটিপি গঠনের সময় প্রতিটা ফসফেট অণু এটিপির অ্যাডিনোসিনে, এই যে অ্যাডিনোসিন, এই অ্যাডিনোসিনের সাথে প্রতিটা ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার সময় 7.3 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি এখানে ইনপুট আকারে ঢুকছে। ঠিক সেম যখন আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে তখন এই এটিপিটা ভেঙে এটিপি থেকে প্রতিটা ফসফেট আলাদা, একটা করে ফসফেট আলাদা করতেছি, আর ঠিক সমপরিমাণ শক্তি আমরা আউটপুট আকারে বের করে নিচ্ছি। এই শক্তি আমাদের যে কোনো প্রয়োজনে আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এটিপি সম্পর্কে বিস্তারিত আমরা জেনে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা মুছে দেই। আচ্ছা, জীবে এই যে এটিপিটা তৈরি হয়, এটিপিটা তৈরি হচ্ছে বেসিক্যালি কোথায়? আমরা জানি প্রতিটা জীবের যে কোষ আছে, এই কোষের জন্য যে এটিপিটা প্রয়োজন হয়, এটিপিটা তৈরি করে বেসিক্যালি মাইটোকন্ড্রিয়া। তাহলে এটিপিটা বেসিক্যালি কোথায় তৈরি হচ্ছে? এটিপিটা তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে। এখন কথা হলো এই মাইটোকন্ড্রিয়াতে কিভাবে তৈরি হচ্ছে। বেসিক্যালি আমরা যে গ্লুকোজ, আমাদের শরীরে যে গ্লুকোজ উৎপাদিত হচ্ছে, এই গ্লুকোজটা কোন প্রক্রিয়ায় উৎপাদিত হচ্ছে? এই গ্লুকোজটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত হচ্ছে। এই উৎপাদিত গ্লুকোজ শ্বসন নামে একটা প্রক্রিয়া আছে, এই চ্যাপ্টারের শেষের দিকে আপনারা দেখতে পারবেন। এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজটা ভেঙে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা ভেঙে কোথায় ভাঙতেছে মাইটোকন্ড্রিয়াতে। ভেঙে কি উৎপাদন করতেছে? এটিপি, ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন দেখেন এই গ্লুকোজ কিন্তু আবার তৈরি হচ্ছে কোথায়? এই গ্লুকোজ তৈরি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কোথায়? প্লাস্টিডে। কারণ আমরা জানি প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিল কি করতেছে? সূর্যের আলোকে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করতেছে। আবার এই গ্লুকোজটা শ্বসন প্রক্রিয়ায় ভেঙে এটিপি তৈরি করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এটিপিটা তৈরি হইতে
কয়টা অঙ্গাণুর প্রয়োজন হচ্ছে? এক মাইটোকন্ড্রিয়া, যেখানে গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি হচ্ছে, আর এই গ্লুকোজটা যেখানে তৈরি হচ্ছে সেটা হলো প্লাস্টিড। অর্থাৎ এই এটিপি তৈরি হওয়ার জন্য প্রতিটা জীবের কয়টা অঙ্গাণুর প্রয়োজন হয়? দুইটা, একটা হলো মাইটোকন্ড্রিয়া আর একটা প্লাস্টিড। এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডই পরিবেশের শক্তির যে মূল উৎস অর্থাৎ সূর্য, এই সূর্যের যে আলো, এই আলোটাকে এটিপি আকারে রাসায়নিক শক্তি হিসেবে উন্মুক্ত করতেছে জীবের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটিপি উৎপাদনে কয়টি অঙ্গাণু সাহায্য করে? একটা হলো প্লাস্টিড, একটা মাইটোকন্ড্রিয়া। এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া পরিবেশের যে সূর্যালোক বা পরিবেশের যে আলোক শক্তি বা আলোক শক্তির যে মূল উৎস সূর্য, এই সূর্যের আলোকে রাসায়নিক শক্তি অর্থাৎ এটিপিতে কনভার্ট করতেছে। ঠিক আছে, নাও এখন আমরা দেখব এটিপিকে কি হিসাবে ডাকা হয়। এটিপিকে বেসিক্যালি এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা। শক্তি মুদ্রা। এই মুদ্রা দিয়ে আমরা বেসিক্যালি কি করি? এই মুদ্রার বিনিময়ের মাধ্যমে আমরা কোনো না কোনো একটা জিনিস নেই, অর্থাৎ এই মুদ্রা একটা বিনিময় মাধ্যম। এই মুদ্রার মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করে যে কোনো একটা জিনিস পাই। এখানে আসলে এটিপিকে মুদ্রা হিসেবে কল্পনা করা হয়। বাস্তবিক লাইফে আমরা মুদ্রা দিয়ে বিভিন্ন জিনিস ক্রয় করতে পারি, কিন্তু এটিপির ক্ষেত্রে কি হয়? এই এটিপিকে যদি আমরা মুদ্রা হিসেবে কাউন্ট করি, এই এটিপিকে আমরা ব্যবহার করে কি নিতে পারবো? শক্তি নিতে পারবো। যেহেতু এটিপি ওয়ান কাইন্ড অফ মুদ্রা এবং এই মুদ্রার বিনিময় করে আমরা শক্তি পাই, সো এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা। কি বললাম? এখানে আমরা মুদ্রার বিনিময় করে বিভিন্ন জিনিস ক্রয় বা বিক্রয় করে থাকি। এখানে এই মুদ্রা হিসেবে এটিপিকে কল্পনা করা হচ্ছে। যেহেতু এই এটিপিকে বা এটিপির থেকে আমরা শক্তি পেয়ে থাকি, তাই এই এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা। আবার দেখেন এই এটিপিটা কি? এই এটিপিটা এটা কি জীবদেহে অবস্থান না? সো আমরা এটাকে বলতেই পারি এটা একটা জৈবিক মুদ্রা। অর্থাৎ এটিপি এমন একটি মুদ্রা যে মুদ্রাটা জীবদেহে অবস্থান করে এবং এই মুদ্রার এক্সচেঞ্জের মাধ্যমে আমরা কি পাই? শক্তি পাই। সো আমরা বলতে পারি এটিপি একটি জৈবিক মুদ্রা, বা আরও একটা নাম দেওয়া যায় এটিপি একটি জৈব মুদ্রা। ঠিক আছে, এটিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা জানবো এটিপির পরবর্তী টপিক অর্থাৎ সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণ আমরা কেন করি? সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সূর্যের আলো এবং প্লাস্টিক এবং পানিকে কাজে লাগিয়ে কি করে? পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করে। যেই গ্লুকোজটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ায় ভেঙে আমাদের প্রয়োজনীয় শক্তি এটিপি আকারে তৈরি করি। হ্যাঁ, এখন আমরা দেখব 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিলাম, 12 অণু পানি, এরা সূর্যের আলো এবং ক্লোরোফিলের সমন্বয়ে বা ক্লোরোফিলের মাধ্যমে গ্লুকোজ উৎপাদন করতেছে। গ্লুকোজের সংকেত হলো C6H12O6 প্লাস এক্সট্রা হিসাবে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হলো অক্সিজেন। এখন একটা জিনিস দেখেন, এই সালোক সংশ্লেষণের উদ্দেশ্যটা কি ছিল? গ্লুকোজ তৈরি করা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল গ্লুকোজ তৈরি করা, কিন্তু দেখা যাচ্ছে এই গ্লুকোজ তৈরি করতে যে এক্সট্রা হিসাবে কি পানি এবং অক্সিজেন তৈরি হয়েছে। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল গ্লুকোজ তৈরি করা, বাট এক্সট্রা হিসাবে পানি এবং অক্সিজেন তৈরি হয়েছে, সো আমরা বলতে পারি এটা একটা এই বিক্রিয়ার উপজাত। মানে আমরা এটা চাইনি, বাট অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। অর্থাৎ
সালোক সংশ্লেষণ আমাদের যদি জিজ্ঞেস করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত কি কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত হলো পানি আর অক্সিজেন। শেষ। এখন কথা হলো এখানে একটা জিনিস দেখেন, এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লিখলাম কেন আমি, একটা জিনিস খেয়াল করবেন, এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড বলতে বোঝাচ্ছে এখানে 6টা কার্বন আছে। এই ঠিক এই 6টা কার্বন মিলাইতে দেখেন এই গ্লুকোজে কয়টা কার্বন আছে, গ্লুকোজে 6টা কার্বন আছে। সো এই যে গ্লুকোজে 6টা কার্বন মিলাইতে গেলে আমার এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে, এই জন্য আমরা লিখছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। এখন দেখেন এই গ্লুকোজটা একটা রাসায়নিক অণু না? এই গ্লুকোজের মাধ্যমে আসলে কি আছে, এই গ্লুকোজের মাধ্যমে আমাদের যে আমরা গ্লুকোজ থেকে কি পাই, গ্লুকোজ থেকে শক্তি পাই। যেহেতু গ্লুকোজ একটি রাসায়নিক অণু, তা আমরা বলতে পারি এ থেকে যে প্রাপ্ত যে শক্তি এটা কি রাসায়নিক শক্তি না? অবশ্যই। সো গ্লুকোজ থেকে আমরা কি পাবো, গ্লুকোজ থেকে আমরা পাবো রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, কারণ গ্লুকোজ একটা রাসায়নিক অণু, যেহেতু এই গ্লুকোজটা ভেঙে আমরা আলটিমেটলি শক্তি পাবো। সো আমরা বলতেই পারি এই গ্লুকোজটা থেকে আমরা কি শক্তি পাচ্ছি, রাসায়নিক শক্তি। শেষ। এখন দেখেন আমরা যখন সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি করতে গেলাম তখন আমরা ইউজ করলাম হলো আলোক শক্তি, কিন্তু এই যে গ্লুকোজটা তৈরি করলাম এই গ্লুকোজ আমাদের দিচ্ছে কি, রাসায়নিক শক্তি। সো আমরা বলতেই পারি সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আলোক শক্তি আলটিমেটলি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। ঠিক আছে, বলতে পারবো সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। শেষ। এখন ক্লোরোফিলে আসি। এখন আমরা বায়োলজি পড়ার সময় বায়োলজি বইয়ে 9-10 বায়োলজি বইয়ে 2য় অধ্যায়ে দেখতে পারবো যে এই ক্লোরোফিল থাকে শুধুমাত্র প্যারেনকাইমাস সেলে। কারণ আমরা জানি প্যারেনকাইমাস সেলই একমাত্র খাদ্য প্রস্তুত করতে পারে, আর খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজন হয় কি, ক্লোরোফিল। যেহেতু প্যারেনকাইমাস সেল খাদ্য প্রস্তুত করতে পারে আর খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজন হয় ক্লোরোফিল, তাহলে আমরা বুঝতে পারছি এই ক্লোরোফিলটা কোথায় আছে, এই ক্লোরোফিলটা আছে প্যারেনকাইমা ছেলে, প্যারেনকাইমা সেল বা প্যারেনকাইমা টিস্যুতে আছে। আমরা লিখে ফেলি এই ক্লোরোফিলটা কোথায় আছে, প্যারেনকাইমা সেল বা প্যারেনকাইমা টিস্যু। এখন কথা হলো এই প্যারেনকাইমা টিস্যু তো উদ্ভিদের যে কোনো জায়গায় থাকতে পারে না, কিন্তু এই প্যারেনকাইমা সেল যখন উদ্ভিদের পাতায় অবস্থান করবে তখন এই প্যারেনকাইমা সেল বা টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু। জিনিস একই, বাট অবস্থানের পরিবর্তনের কারণে এর বিভিন্ন নাম হচ্ছে। মেসোফিল টিস্যু অর্থাৎ যে টিস্যুতে ক্লোরোফিল অবস্থান করে তাকে বলা হয় প্যারেনকাইমা। কারণ আমরা জানি প্যারেনকাইমা টিস্যুই শুধুমাত্র খাদ্য উৎপাদন করতে পারে। আর খাদ্য উৎপাদনের জন্য কি প্রয়োজন হচ্ছে, খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন হচ্ছে ক্লোরোফিল। যেহেতু খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন হচ্ছে ক্লোরোফিল আর প্যারেনকাইমা সেল বা টিস্যুই খাদ্য উৎপাদন করে, তাই আমরা বুঝতে পারছি প্যারেনকাইমা সেল টিস্যু ক্লোরোফিল কই থাকবে, ক্লোরোফিল থাকবে প্যারেনকাইমা সেল বা টিস্যুতে। এখন এই প্যারেনকাইমা সেল বা টিস্যু উদ্ভিদের যে কোনো জায়গায় থাকতে পারে, বাট যখন এই প্যারেনকাইমা সেল বা টিস্যু উদ্ভিদের পাতায় থাকবে তখন এই প্যারেনকাইমা সেল বা টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু। অর্থাৎ আমরা বুঝতে পারছি যেহেতু আমরা জানি সালোক সংশ্লেষণ কোথায় হয়, সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় হয়। সো আমরা বলতেই পারি সালোক সংশ্লেষণের পাতার কোন অংশ হবে, সালোক সংশ্লেষণ হবে পাতার মেসোফিল টিস্যুতে। অর্থাৎ আমরা বলতে পারি সালোক সংশ্লেষণের প্রধান স্থান কোনটি, সালোক সংশ্লেষণের প্রধান স্থান হলো মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যু। শেষ। এখন আমরা দেখব সালোক সংশ্লেষণ আসলে কিভাবে ঘটে বা কোন কোন পর্যায়ের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিজ্ঞানী ব্ল্যাকম্যান নামে এক বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী সালোক সংশ্লেষণটাকে 2টা ভাগে ভাগ করছে। প্রথম ভাগে উনি দেখিয়েছেন আলোক প্রথম ভাগটাকে উনি বলছেন আলোক নির্ভর পর্যায়,
এবং আরেকটা পরবর্তী ধাপটাকে উনি বলেছেন আলোক দেখা যাচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথায় আলোর প্রয়োজন হচ্ছে আর কোথায় আলোর প্রয়োজন হচ্ছে না। যেহেতু এই অংশকে বলা হয়েছে যেটা আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ এই অংশে আলোর প্রয়োজন আছে, ঠিক আছে। আর যেহেতু এই অংশে বলা হয়েছে যে আলোক নিরপেক্ষ, অর্থাৎ এখানে আলোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আলোক সংশ্লেষণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এর প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ যে পর্যায়ে আলোর প্রয়োজন হয়। আর পরবর্তী ধাপটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ এ পর্যায়ে কোনো প্রকার আলোর প্রয়োজন হয় না। এখন কথা হলো আমাদের জানতে হবে কোন পর্যায়ে কি উৎপাদিত হয়। মনে রাখবেন আলোক নির্ভর পর্যায়ে উৎপাদিত হবে এটিপি। আমি একটু করে দেখাচ্ছি কিভাবে উৎপাদিত হয়। এটিপি, NADPH প্লাস প্রোটন, ঠিক আছে। এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপাদিত হবে আমাদের বহুল আকাঙ্ক্ষিত গ্লুকোজ। বুঝতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি আলোক নির্ভর পর্যায়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে কি প্রয়োজন হচ্ছে? আলোর প্রয়োজন হচ্ছে। এবং এই আলোটা ইউজ করে কি তৈরি করতেছি আমরা? এটিপি এবং NADH2। শেষ। দেন আলোক নিরপেক্ষ পর্যায়ে পরবর্তী ধাপ, এই পরবর্তী ধাপে উৎপাদিত হচ্ছে গ্লুকোজ। এখন আমরা আলোক নির্ভর পর্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোক নির্ভর পর্যায়। আচ্ছা, এই আলোক নির্ভর পর্যায়ে আবার দুইটা ধাপে বিভক্ত। আলোক নির্ভর পর্যায়ে কয়টা ধাপে বিভক্ত? দুইটা ধাপে। আমরা একটু এখানে লিখলাম না। আলোক নির্ভর পর্যায়ে দুইটা ধাপে বিভক্ত। এর প্রথম ধাপে হয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। আচ্ছা, আর দ্বিতীয় ধাপে হয় ফটোলাইসিস। ফার্স্টে আমরা ফটোফসফোরাইলেশন নিয়ে আলোচনা করব। এখানে দেখেন ফটো বলতে আলো, এটা কোন আলো? সেটা হলো সূর্যের আলো। আর এশন, বায়োলজিতে এশন বলতে বোঝায় যুক্ত করা, ঠিক আছে। আর ফসফোরাইল বলতে বোঝায় হলো ফসফেট। অর্থাৎ ফটোফসফোরাইলেশন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে ফসফেট গ্রুপ যুক্ত করা হয়। যে প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে কি করা হয়? ফসফেট গ্রুপ যুক্ত করা হয়। এখন কিভাবে? এখন দেখেন, ফার্স্টে আমরা দেখব ফটোফসফোরাইলেশন। এক্ষেত্রে কি হয়? একটা এডিপি থাকে, এই এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট, এটা হলো ইনঅর্গানিক ফসফেট, ঠিক আছে। এটা ইনঅর্গানিক ফসফেট, যেহেতু ইনঅর্গানিক সো এখানে আই দিয়ে বোঝাইছে ইনঅর্গানিক। পি বলতে ফসফেট আর আই বলতে হলো ইনঅর্গানিক, ঠিক আছে। এটিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি গঠন করবে? এটিপি, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে আলোক নির্ভর পর্যায়ে কি উৎপন্ন হয়? এটিপি প্লাস NADPH2। এই যে ফার্স্টে আমাদের এটিপি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে কি ইউজ করছি আমরা? আলো। অর্থাৎ আলোর উপস্থিতিতে একটি ফসফেট এই এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। শেষ। নাও এরপর আমরা দেখব ফটোলাইসিস। আচ্ছা, ফটো বলতে আলো আর লাইসিস বলতে ভাঙ্গন বোঝায়। লাইসিস বলতে কোনো কিছু ভাঙ্গন, ঠিক আছে। অর্থাৎ ফটোলাইসিস হলো আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গন। অর্থাৎ ফটো বলতে আলো আর লাইসিস বলতে ভাঙ্গন। তাহলে কিসের ভাঙ্গন? আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গন। এখন আমরা দেখব
ফটোলাইসিস, এটা হলো ফটোফসফোরাইলেশন, এখন আমরা ফটোলাইসিস। এখানে বেসিক্যালি কি হয়, এই যে এক অণু পানি নিলাম, এই এক অণু পানি সূর্যের আলোর সংস্পর্শে এসে ভেঙে গেল, ভেঙে দুইটা প্রোটন, অক্সিজেন এবং দুই অণু ইলেকট্রন তৈরি করলো, ঠিক আছে। দেন এরপরে আর একটা ধাপ ঘটবে, এই ধাপে কি হবে, NADP প্লাস এই যে প্রোটনটা, এই প্রোটনটা এর সাথে যুক্ত হবে, প্রোটনটা যুক্ত হয়ে এখানে আলো থাকবে, আলোর মাধ্যমে এই প্রোটনটা NADP এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আলটিমেটলি NADP H2 গঠন করবে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কি, যে পুরা এই যে আলোক নির্ভর পর্যায়ে কি কি উৎপাদিত হবে, আলোক নির্ভর পর্যায়ে ATP এবং NADPH2 তৈরি হবে। আমরা কি সেটা পেয়ে গেছি? সেটা অফকোর্স পেয়ে গেছি। দেখেন, এই দেখেন, ফটোফসফোরাইলেশনে পাইলাম ATP আর ফটোলাইসিসে পাইলাম NADPH2। সো আলোক নির্ভর পর্যায়ে আমাদের শেষ। এখন পড়ব আলোক নিরপেক্ষ পর্যায়, মানে অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে জাস্ট আমাদের শক্তি উৎপাদিত হবে। শক্তি কোন ফর্মে? একটা হলো ATP ফর্মে, একটা হলো NADPH2 ফর্মে। নাও এখন পড়বো না আলোক নিরপেক্ষ পর্যায়। এই আলোক নিরপেক্ষ পর্যায়ে বেসিক্যালি কি উৎপাদিত হবে? গ্লুকোজ। আমরা যে কার্বন ডাইঅক্সাইড, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য যে কার্বন ডাইঅক্সাইড নিলাম, এই কার্বন ডাইঅক্সাইডটা তিনটা প্রক্রিয়ার মাধ্যমে বা তিনটা চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে। তার মধ্যে তিন চক্রগুলোকে আমরা লিখি। এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা ইউজ করলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই কার্বন ডাইঅক্সাইড তিনটা প্রক্রিয়ায় বিজারিত হবে। বিজারিত কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে গ্লুকোজ ফর্ম তৈরি করতেছে, ঠিক আছে। সো এখানে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডগুলো তিনটা ভাবে গ্লুকোজ তৈরি করতে পারে। প্রথম ধাপ হলো, প্রথমটা ক্যালভিন হবে, ক্যালভিন। দ্বিতীয়টা হ্যাস ও স্ল্যাক চক্র, আর একটা হলো ক্রেসুলিসিয়ান চক্র, ক্রেসুলিসিয়ান চক্র। আপনাদের বইয়ে বেসিক্যালি এই চক্রটা স্কিপ করা হয়েছে, আপনাদের বইয়ে শুধুমাত্র এই ক্যালভিন এবং হ্যাসলাক চক্রটা বলা হয়েছে, অর্থাৎ তাহলে আমরা এটা মুছে দিলাম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কার্বন বিজারণের কয়টি গতিপথ বিজ্ঞানীরা আবিষ্কার করছেন? তিনটা। একটা হলো ক্যালভিন, একটা হ্যাসলাক, আর একটা কিছুক্ষণ আগে দেখলাম কি ক্রেসুলিসিয়ান চক্র। এখন এই ক্যালভিন চক্রের উৎপাদিত প্রথম, এই ক্যালভিন যে চক্রটা আছে, এই চক্রে উৎপাদিত প্রথম যে স্থায়ী পদার্থ, এই স্থায়ী পদার্থটা হলো 3 কার্বন বিশিষ্ট কি ফসফোরিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, সরি ফসফোরিক না, ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এটা হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর
হ্যাসলাক চক্রে উৎপাদিত প্রথম যে স্থায়ী পদার্থ সেটা হলো 4 কার্বন বিশিষ্ট কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ এটা এই যে হ্যাসলাক চক্রে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এটা কত কার্বন বিশিষ্ট? এটা হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা জানতে পারলাম যে কার্বন বিজারণের কয়টি পদ আছে? 3টা পদ। একটা হলো ক্যালভিন, একটা হলো হ্যাসলাক চক্র, আর একটা হলো ক্র্যাসুলিসিয়ান চক্র। আপনাদের বই ক্র্যাসুলিসিয়ান চক্র সম্পর্কে কিছু দেয়া নেই, শুধুমাত্র ক্যালভিন এবং হ্যাসলাক চক্র সম্পর্কে দেয়া আছে। এই মনে রাখবেন যে ক্যালভিন চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। যদি বলা হয় এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হলো 3 কার্বন বিশিষ্ট, শেষ। এবং হ্যাসলাক চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী পদার্থটার নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 4 কার্বন বিশিষ্ট, শেষ। নাও আমরা একটা জিনিস মনে রাখবো, এটা শর্টকাট দিই আপনাদের। আপনাদের বলবে যে হ্যাসলাক চক্রের এক্সাম্পলগুলো বলো, মানে কোন কোন উদ্ভিদে হ্যাসলাক চক্র হয়, ঠিক আছে? এটা মনে রাখার কিছু শর্টকাট টেকনিক আছে। এই যে আমার কিছুক্ষণ আগে বললাম হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্র। আপনাকে এইভাবে কোশ্চেনটা করবে যে হ্যাস এবং স্ল্যাক চক্র কোন কোন উদ্ভিদে হয়ে থাকে। কারণ হ্যাস এবং স্ল্যাক চক্র সব উদ্ভিদে হয় না, ম্যাক্সিমাম উদ্ভিদেই ক্যালভিন চক্রটা হয়ে থাকে, ঠিক আছে? এখন এটা মনে রাখার ওয়ে হলো, এই যে এ আছে না, এ দিয়ে মনে রাখবেন অ্যামারনাথাস। অ্যামারনাথাস নামক কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদে হ্যাসলাক চক্র হয়ে থাকে। নাও এই সি আছে না, সি দিয়ে মনে রাখবেন কর্ন। সি মানে কি? কর্ন মানে কি? কর্ন মানে ভুট্টা। দেন এই যে এস আছে না, এস মানে মনে রাখবেন কি? সুগার। এস মানে কি? সুগার। আচ্ছা, সুগার মানে কি? আখ। সুগার মানে চিনি, আর চিনি কি দিয়ে তৈরি হয়? চিনি আখ থেকে তৈরি হয়। সুগার মানে কি? চিনি। এস মানে সুগার, আর সুগার মানে কি? চিনি। চিনি কোথায় কিসের মাধ্যমে তৈরি হয়? চিনি আখ থেকে তৈরি হয়। সো আখে হ্যাসলাক চক্র হয়। নাও এই যে এলটা দেখতেছেন না, এল এর পর কি হয়? এম হয় না? এল এর পর কি? এম দিয়ে মনে রাখবেন এম মানে হলো মুথা। অর্থাৎ মুথা ঘাসে কোন চক্র হয়? হ্যাস এবং স্ল্যাক চক্র। তাহলে আমরা বুঝতে পারছি হ্যাসের এ দিয়ে অ্যামারনাথাস, সি দিয়ে কর্ন মানে ভুট্টা, এস দিয়ে সুগার মানে চিনি মানে আখ, আর এল এর পর কি হয়? এম মানে মুথা। অর্থাৎ এই কয়েকটা জিনিসেই হ্যাসলাক চক্রটা হয়ে থাকে। বাকি ম্যাক্সিমামটাই বাকি যে উদ্ভিদগুলো আছে এদের ম্যাক্সিমামটাই ক্যালভিন চক্র হয়ে থাকে, ঠিক আছে? এখন এই সালোক সংশ্লেষণের যে প্রভাবকগুলা, এই প্রভাবকগুলোকে বেসিক্যালি 2টা ভাগে ভাগ করা হয়েছে। কিছু হলো আপনার অভ্যন্তরীণ প্রভাবক এবং কিছু হলো বাহ্যিক প্রভাবক। অর্থাৎ যে প্রভাবকগুলা বা যে ফ্যাক্টরগুলা উদ্ভিদের দেহে অবস্থান করে সেগুলোকে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ প্রভাবক, এবং যে ফ্যাক্টরগুলো উদ্ভিদের দেহের বাইরে অবস্থান করে সেই যে ফ্যাক্টরগুলোকে বলা হয় কি? বাহ্যিক প্রভাবক। এখন এগুলো মনে রাখার কিছু শর্টকাট টেকনিক আছে, মানে কোনটা বাড়লে কোনটা কমে, কোনটা বাড়লে আবার মানে কোন জিনিসটা বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কমে, আবার কোন জিনিসটা কমে গেলে সালোক সংশ্লেষণ বাড়ে। এটা মনে রাখার কিছু শর্টকাট টেকনিক আছে, তো এই টেকনিকগুলো আমি বলতেছি। যেমন মনে রাখবেন সাপোজ উপাদান যদি হয় এইভাবে লেখা, এটা হলো শর্টকাট উপাদান আর হলো সালোক সংশ্লেষণ। সালোক
সালোক সংশ্লেষণের হার। এক সাইডে লিখলাম আমরা উপাদান, এক সাইডে লিখলাম সালোক সংশ্লেষণের হার। ঠিক আছে। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? সাপোজ এখানে অক্সিজেন নিলাম, অক্সিজেন O2 মানে আরো সুন্দরভাবে লিখে দিই অক্সিজেন। মনে রাখবেন অক্সিজেন বাড়লে, অক্সিজেন আমরা বাড়াইলে, এই যদি বাড়াই দিই অক্সিজেন, সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কমবে। ঠিক আছে। আবার রাসায়নিক পদার্থ, যে কোনো রাসায়নিক পদার্থ বা পদার্থের পরিমাণ যদি আমরা বাড়াই ফেলি, সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আবার আরেকটা উপাদান আছে শর্করা, শর্করা বা গ্লুকোজ। আমাদের সালোক সংশ্লেষণের উদ্দেশ্য কি? শর্করা তৈরি করা। যদি শর্করা আলটিমেটলি বেশি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের আর প্রয়োজন আছে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ হার অটোমেটিক্যালি কমে যাবে, কারণ আমাদের লক্ষ্য হলো শর্করা তৈরি করা। অলরেডি অনেকগুলো শর্করা তৈরি হয়ে গেছে, তো আর তো আমাদের সালোক সংশ্লেষণের হার বাড়ায় লাভ নেই। যখন শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে, তখন সালোক সংশ্লেষণের হার কমবে। এই তিনটা বাদে, এই তিনটা শুধুমাত্র বিপরীত, অর্থাৎ একটা কমলে একটা বাড়লে একটা কমে, এই তিনটা শুধুমাত্র যদি বাড়ে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কমবে। তাছাড়া অন্যান্য যত উপাদান বইয়ে দেয়া আছে, প্রতিটা জিনিস বাড়লেই সালোক সংশ্লেষণ বাড়বে। যেমন যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবেশে বেড়ে যায়, সালোক সংশ্লেষণ বেড়ে যাবে। যদি পানির পরিমাণ বেড়ে যায়, সালোক সংশ্লেষণের পরিমাণ বেড়ে যাবে। যদি সাপোজ খনিজ পদার্থের পরিমাণ বেড়ে যায়, তাহলে সালোক সংশ্লেষণের পরিমাণ বেড়ে যাবে। খালি মনে রাখবেন যে এই তিনটা উপাদানের ক্ষেত্রে একটু মানে বিপরীতটা ঘটে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে যায়। অর্থাৎ যদি অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, সালোক সংশ্লেষণ কমবে। রাসায়নিক পদার্থ বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কমবে। শর্করা উৎপাদন বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কমবে। বাকি অন্যান্য যতগুলো প্রভাবক আছে, প্রতিটা প্রভাবকের ক্ষেত্রেই প্রভাবকটা বাড়লেই সালোক সংশ্লেষণ বাড়বে। মানে অর্থাৎ যেমন আপনার যদি আমি কল্পনা করি যে কার্বন ডাইঅক্সাইড বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে। জাস্ট খালি এই তিনটার ক্ষেত্রেই উল্টাটা খেয়াল করা হয়, যে একটা বাড়লে আরেকটা কমে যায়। বাদ বাকি সবগুলাই যেটাই বাড়বে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সালোক সংশ্লেষণ বাইরে যায়। ঠিক আছে। আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তীতে এই যে পরবর্তী টপিকটুকু আছে, পরবর্তী ক্লাসে আমি পরবর্তী টপিকটুকু আলোচনা করে দেবো, দিয়ে এই অধ্যায়টা পুরোটা শেষ করে দেবো। ধন্যবাদ সকলকে।